আসসালামু আলাইকুম ব্যাংকার সহকর্মীবৃন্দু, ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ মজার একটি টপিক, সেটি হচ্ছে বন্ধক। আমরা যারা ব্যাংকে চাকরি করি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা এই শব্দটির সাথে পরিচিত নয়। অর্থাৎ বন্ধক বা মর্টগেজ শব্দটি আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত। আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যারা নতুন ব্যাংকার বা নতুন ক্রেডিটে কাজ করা শুরু করেছে তাদের জন্য, অথবা যারা জানতে চায় বুঝতে চায় তাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমরা খুব বিস্তারিত আলোচনা করব না, আমরা বন্ধক সম্পর্কে একটা সারাংশ বা সারমর্ম দেব, যাতে একটি ধারণা পায় বা এটা কিভাবে করব, কেন এটা গুরুত্বপূর্ণ, এই ধারণাগুলো যাতে পায়, মানে একটা আবছা ধারণা যাতে চলে আসে। পরবর্তীতে আমরা ছোট ছোট আরো অনেক ভিডিও বানাবো, যেগুলোতে আমরা একটি একটি করে আমরা সব বিষয়গুলো ব্যাখ্যা দিব। দলিলগুলো কিভাবে আমরা দেখব, দলিলগুলো যাচাই করব কিভাবে, বিভিন্ন খতিয়ান যাচাই করব কিভাবে, বা এই রিলেটেড অনেক বিষয় আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে আমরা যেহেতু প্রথম ভিডিও বন্ধক রিলেটেড, এই ভিডিওতে আমরা একটা সারাংশ বা সারমর্ম নিশ্চয়ই আমরা দেব। এবং এই ভিডিওটি পরবর্তীতে যারা খুঁজে পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাদাত ক্লাসরুম সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ব্যাংক রিলেটেড যে প্লেলিস্টটি রয়েছে সেখানে কিন্তু এই ভিডিওটি আপনারা পাবেন। তো ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা সামনে চলে যাই। ওকে, আমরা একটু বই বিধানের কথাই বলি যে বন্ধক বিষয়টি আসলে কি। কারণ আমরা তো বই বিধান তো আমাদেরকে ছাড়লে হবে না, বই বিধানের কথাটা আগে আমাদের জানতে হবে, দেন আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো কথা বলবো আর কি। আমরা এখানে বলছি যে অ্যাজ পার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সেকশন 58 কি বলছে যে এ মর্টগেজ ইজ দ্য ট্রান্সফার অফ অ্যান ইন্টারেস্ট ইন এ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি for the purpose of securing the payment of money advanced or to be advanced by the way of loan, an existing or future debt, or the performance of an engagement which may give rise to pecuniary liability। এটা বলতে কি বোঝাচ্ছে? ঋণ হিসেবে অগ্রিম প্রদত্ত অথবা কোনো বর্তমান বা ভবিষ্যৎ দেনা পরিশোধ অথবা আর্থিক দায় সৃষ্টি করতে পারে এরকম কোনো কার্য সম্পাদনের নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্ব হস্তান্তরকে বন্ধক বলা হয়। যাই হোক, অনেক কঠিন কথাবার্তা, আমরা এত কঠিন কথাবার্তা বলতে চাই না, এটা হচ্ছে বই বিধানের কথা। মেন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো গ্রাহককে ঋণ প্রদান করি তখন আমরা সেই ঋণের অর্থ যাতে ফেরত আসে তার জন্য আমরা তার কোনো একটা স্থাবর সম্পত্তির একটা দলিলের মাধ্যমে আমরা সত্ত্ব হস্তান্তর করি, যেটাকে আমরা কি বলি? আমরা বন্ধকই বলে থাকি। ওকে, এখন প্রশ্ন হলো বন্ধক কেন, আমরা কেন বন্ধক গ্রহণ করি? তার আগে একটি কথা আমরা সবাই জানি যে ব্যাংকারের মূল কাজ কি। ব্যাংকারের মূল কাজ হচ্ছে যে ডিপোজিটরের সারপ্লাস টাকা আমরা ডিপোজিট হিসাবে গ্রহণ করি এবং তার বিপরীতে কিন্তু তাকে আমরা লভ্যাংশ প্রদান করি। এবং আমরা যে ডিপোজিটটা গ্রহণ করি সেটা আমরা বিভিন্ন ব্যবসায়ীদেরকে যে ডেফিসিট, তাদের যে ঘাটতি, তাদেরকে আমরা ঋণ প্রদান করি এবং সেখান থেকে আমরা লভ্যাংশ কি করি? গ্রহণ করি। তাহলে আমরা যখন ডিপোজিট গ্রহণ করি তখন আমরা কম রেটে গ্রহণ করি, যখন আমরা লোন প্রদান করি তখন আমরা বেশি রেটে গ্রহণ করি। এই যে গ্যাপ, এই গ্যাপটা থেকেই কিন্তু আমরা ইনকাম করে থাকি। এখন প্রশ্ন হলো যে আমরা যে লোন প্রদান করি সেই লোনের টাকা যদি ফেরত না আসে তাহলে তো আমরা ডিপোজিটরদের টাকা তো ফেরত দিতে পারবো না। তখন আমরা এই যে আমরা লোনটা প্রদান করি, এই লোনের অর্থকে সিকিউর করার জন্য, লোনের অর্থ ফেরত আসার নিশ্চয়তা বিধান করার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর এই ব্যবস্থাগুলোর মধ্যেই কিন্তু একটি ব্যবস্থা হলো বন্ধক। ঠিক আছে, তো এখানে আমরা বলেছি বন্ধক কেন। আমরা বিভিন্ন গ্রাহক থেকে আমানত সংগ্রহ করে উক্ত আমানতের বিপরীতে লভ্যাংশ প্রদান করি। পরবর্তীতে আমরা সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিনিয়োগ করি। এখন বিনিয়োগকৃত অর্থ লভ্যাংশ সহ আদায়ের নিশ্চয়তা স্বরূপ এবং ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধে বাধ্য ও নৈতিক দায়বোধ অনয়নের জন্য জামানত গ্রহণ করি। জামানত হিসেবে আমরা অস্থাবর সম্পত্তি দায়বদ্ধ করে থাকি। অস্থাবর সম্পত্তি সাধারণত আমরা
বিভিন্ন আকারে হাইপোথিকেশন বা প্লেজ এগুলো নিয়ে পরে কথা বলবো কোনো এক সময়, এভাবে গ্রহণ করে থাকি। এবং স্থাবর সম্পত্তি যখন আমরা জামানত হিসাবে গ্রহণ করি তখন সেটাকে আমরা বন্ধক হিসাবে রেজিস্টার্ড মর্টগেজ আকারে আমরা কিন্তু গ্রহণ করে থাকি। ওকে, বন্ধকের বিষয়টা তো আমরা বুঝলাম যে বন্ধক আমরা গ্রহণ করি লোন প্রদান করার সময়, যাতে করে আমাদের লভ্যাংশ সহ আমাদের লোনের টাকা ফেরত আসে, এর নিশ্চয়তা বিধান করার জন্য। মূলত ব্যাংকাররা কিন্তু কখনোই চায় না যে একজন গ্রাহক ফেল করুক। আমরা সবসময় চাই যে একজন গ্রাহক তার ব্যবসা উত্তরোত্তর উন্নতি সাধন করুক, তার ব্যবসায় গ্রোথ তৈরি হোক, যাতে করে ব্যাংকের টাকা সময় মতো ফেরত আসে, আমাদের ব্যবসায়ীও ভালো থাকে, আমাদের ব্যাংকও ভালো থাকে, ডিপোজিটররাও ভালো থাকে। কিন্তু কোনো কারণে যদি বা স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে কোনো বড়োয়ার যদি ফেল করে, সেই ক্ষেত্রে এই বন্ধকি সম্পত্তি কিন্তু বিক্রি করার প্রয়োজন হয়ে পড়ে, যেন আমরা ডিপোজিটরের টাকা সেখান থেকে ফেরত আনতে পারি। এখন কথা হলো, এই সম্পত্তিতে যদি ত্রুটি থাকে, ডিফেক্টিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিপদে পড়ি। কারণ আমরা জানি যে অর্থঋণ আদালত আইন 2003-এর 12 ধারা মতে মামলায় যাওয়ার আগেই কিন্তু আমাদের এই বন্ধকি সম্পত্তি বিক্রি করার চেষ্টা করতে হবে, এটা কিন্তু করতে আমরা বাধ্য। এখন কথা হলো, আমি সেই বন্ধকি সম্পত্তি বিক্রি করার চেষ্টা করলাম কিন্তু বিক্রি করতে পারলাম না, তাহলে আমি অর্থঋণ আদালত আইন 2003-এর 12 ধারা মতে মামলায় যাওয়ার আগেই কিন্তু এই বন্ধকি সম্পত্তি আমাকে বিক্রি করার চেষ্টা করতে হবে। তাহলে যদি জমি একেবারেই, আমরা যদি একটা জমি বা বিল্ডিং আমরা যদি বন্ধক নিয়ে থাকি, সেটা যদি সব দিক থেকে জেনুইন হয়ে থাকে, তাহলে সব দিক থেকে জেনুইন বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা তাকে যে টাকা লোন দিয়েছি তার থেকে এই আমার যে বন্ধকি জমির দাম অনেক বেশি, এটার পজিশনটা এমন যে আমরা যদি বিক্রি করতে চাই, অনেকজন মানুষ, অনেকজন খরিদ্দার এটা কেনার জন্য প্রস্তুত থাকে। তার মানে এটার দাম, এটার অবস্থান সবকিছু ওকে, এইরকম যদি জমি হয়, তাহলে আমি বলা মাত্রই কি হয়ে যাবে, এটা বিক্রি হয়ে যাবে। তাহলে এই যে আমরা কি বলছি, তাহলে আমাদের মামলায় যাওয়ার আগেই কিন্তু আমরা জমিটা বিক্রি করে ফেলতে পারি। এখন কোনো কারণে যদি আমরা মামলায় যাওয়ার আগে এই জমি বিক্রি করতে না পারি, তাহলে তো আমরা মামলাতে যাব, অর্থঋণ আদালত আইনের মামলাতে আমরা যাব, এবং সেই মামলার 33-5 এবং 33-7 ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তির মালিকানা কিন্তু ব্যাংকের বরাবর দিয়ে দিবে, অর্থাৎ ব্যাংক তখন সেই জমিটার মালিক হয়ে যাবে। ওকে, এই মামলাগুলো নিয়ে পরবর্তীতে এক সময় আমরা কথা বলবো। এই ঘটনাগুলো ঘটে সাধারণত জারি মামলা করার পরে, তো আমরা সেই দিকে এখন যাচ্ছি না। এখন মালিকানা যখন ব্যাংকের কাছে চলে আসলো, তখন ব্যাংক তো আর সেই জমি চাষাবাদ করবে না, ব্যাংক আবার বিক্রি করবে, ঘুরে আবার একই কথা আসলো। তার মানে জমি যদি ডিফেক্টিভ হয়, ডিফেক্টিভ বলতে আমরা কি বুঝালাম, তাহলে তার অবস্থান ডিফেক্টিভ হতে পারে, তার দলিল ডিফেক্টিভ হতে পারে, অথবা সবকিছু ঠিক আছে কিন্তু জমিটার আমরা মূল্য বেশি ধরেছি, তাহলে মূল্য বেশি ধরলে অথবা ভ্যালুয়েশন বেশি করলে সেটাও কিন্তু এক প্রকারের ডিফেক্টিভ, অর্থাৎ আমার যে দাম আমি ধরেছি সেই জমির, সেই বিক্রি করতে গেলে সেই দাম পাচ্ছি না, অর্থাৎ এটাও এক প্রকারের হচ্ছে ডিফেক্টিভ। তাহলে এই যে আমাদের এই জমি তাহলে সঠিক হওয়া বা আমাদের এই জমির জেনুইননেস ক্লিয়ার হওয়া খুবই অপরিহার্য, কারণ তা না হলে বন্ধক আমি করে ফেললাম কিন্তু আমি সেই জমি বিক্রি করে আলটিমেটলি কিন্তু লোনের টাকা ফেরত পাবো না। ঠিক আছে, এই জন্য এই জেনুইননেস যাচাই করা কিন্তু খুবই জরুরি। ওকে, এখন কথা হলো, এই যে আমি যখন একটা বড়োয়ারের কাছ থেকে আমি যখন কাগজপত্র গ্রহণ করব, যে একজন আসলো আমার কাছে, এসে বললো সে মর্টগেজ দিয়ে সে লোন নিতে চায়, অথবা আমরা এদিকে যাচ্ছি না, তার ব্যবসা বাণিজ্য এভরিথিং, আমি ওই লাইনে যাচ্ছি না, আমি বলছি সাপোজ আমি মর্টগেজ লাইনে থাকতে চাই, যে সে মর্টগেজ দিতে চায়, তাহলে এই মর্টগেজ দেওয়ার জন্য যে প্রপার্টিটা সে মর্টগেজ দেবে, এই মর্টগেজ দেওয়ার জন্য কি কি কাগজপত্র আমি তার কাছে চাইতে পারি, এখানে প্রয়োজনীয় কাগজপত্রের একটা লিস্ট আমি দিয়েছি। তার মানে এটাই যে লিস্ট তা নয়, আমাদের প্রয়োজন ভেদে আরো অনেক কাগজের কিন্তু প্রয়োজন হতে পারে। এটা জমি না দেখলে বা যেই জমি নিয়ে আমি কাজ করছি সেই জমি রিলেটেড কিছু কাগজ কিন্তু আরো চলে আসতে পারে। ওকে, আমরা যখন একটি একটি করে কাগজ নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো তখন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা কি বলেছি, যে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে মূল দলিল, অর্থাৎ প্রস্তাবিত বন্ধকদাতার নামে যে মূল দলিল বা বাটোয়ারা মূল দলিল, অর্থাৎ যিনি আমাকে
বন্ধকটা দিতে চান তার যে দলিল, তার যে মালিকানা দলিল, তারপরে রয়েছে বায়া দলিল, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ডিসিআর প্রস্তাবিত খতিয়ান, হাল রেকর্ড মোতাবেক জমির লোকেশন ম্যাপ বা নকশা, সিএসএসএ বা আরএস পর্চার সার্টিফাইড কপি, প্রযোজ্য ক্ষেত্রে হাল নাগাদ মাঠ জরিপ বা সিটি জরিপের অ্যাটেস্টেড পর্চা, তারপরে নন এনকামব্রেন্স সার্টিফিকেট বা এনইসি, আমরা যেটাকে বলি হালনাগাদ পরিশোধিত সিটি কর্পোরেশন বা পৌরসভার ট্যাক্স রসিদ, লিজকৃত সম্পত্তি যদি হয় তাহলে আমাদের সেই লিজদাতার অনুমতিপত্র লাগবে। গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে আমরা নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষের আমরা অনুমোদিত নকশাটা গ্রহণ করব। ওকে, এখন এই জায়গাতে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে মালিকানা দলিল এবং বায়া দলিল বলতে আসলে কি বোঝায়। মালিকানা দলিল বলতে আমরা যে দলিলটার কথা বলছি, যে সাপোজ মিস্টার ক আমার কাছে আসলো যে সে ব্যাংকের কাছে এই জমিটা বন্ধক দিতে চায়, তাহলে আমরা দেখবো যে এই জমিটা মিস্টার ক এর নামে আছে কি না। দলিলটি মিস্টার ক এর নামে, তাহলে যেই দলিলে মিস্টার ক মালিক হয়েছে, যেই দলিলে মিস্টার ক মালিক হয়েছে বা বন্ধক দাতা যিনি, তিনি যে দলিলে মালিক হয়েছে সেটাকে আমরা বলছি তার মালিকানা দলিল। এই মালিকানা দলিলটা হতে পারে তার কোনো কেনা জমি হতে পারে, যেটাকে আমরা সাবকবলা বলে থাকি, অথবা তার দানপত্র, তিনি তার বাবা মার কাছ থেকে দান আকারে পেয়ে থাকতে পারেন, বা অন্য কারো কাছ থেকে দান আকারে পেয়ে থাকতে পারেন, সেটা হেবা দলিল হতে পারে, ঠিক আছে। অথবা তার ওয়ারিশগণের মধ্যে একটা বন্টন নামা দলিলও কিন্তু হতে পারে। যেই দলিলই হোক না কেন সেই দলিলটির আমরা একটি মূল দলিল কিন্তু আমরা গ্রহণ করব, ঠিক আছে। তাহলে মালিকানা দলিল আমরা কোনটাকে বলছি, যে বড়োয়ার তিনি যেই দলিলে জমিটির মালিক হয়েছেন সেই দলিলটিকেই আমরা বলছি বড়োয়ারের মালিকানা দলিল, এবং সেই দলিলটির আমরা একটা মূল দলিল কিন্তু গ্রহণ করব। আমরা মূল দলিল আমরা চিনব কিভাবে, এই দলিলটি মূল দলিল কিনা। আমরা সাধারণত 2005 সালের 30শে জুনের আগে, 2005 সালের 30শে জুনের আগে যে দলিলগুলো, সেই দলিলে কিন্তু ছবি লাগানোর কোনো বাধ্যবাধকতা ছিল না, বা ছবি লাগাতে হতো না, দাতা গ্রহীতার ছবি লাগাতে হতো না। সেই দলিলগুলো থেকে আমরা দেখব যে ডান দিকে, ঠিক দলিলের প্রথম পৃষ্ঠার ডান দিকের উপরের কর্নারে দলিল নম্বরটি উল্লেখ করা থাকবে এবং বাম দিকে দলিলের ক্রমিক নম্বরটি উল্লেখ করা থাকবে। এটা হচ্ছে 2005 সালের জুনের আগের মূল দলিল চেনার উপায়। তখনকার শুধু না, এখনকার বর্তমান সময়ের মূল দলিলগুলোতেও কিন্তু দলিল নম্বরটি দলিলের উপরে ডান দিকের কর্নারে কিন্তু উল্লেখ করা থাকে, এবং বাম দিকে যেটি থাকে সেটি হচ্ছে ক্রমিক নম্বর, ঠিক আছে। এবং দ্বিতীয় পৃষ্ঠায়, অর্থাৎ প্রথম পৃষ্ঠার অপোজিট পৃষ্ঠায়, ফার্স্ট পেজের অপোজিট পৃষ্ঠায় আমাদের কি থাকে, থাম ইমপ্রেশন, অর্থাৎ আঙ্গুলের ছাপ, যেটা নকল দলিলগুলোতে কিন্তু এই ছাপটা থাকে না, এটা খেয়াল রাখতে হবে। এখন বর্তমানে 2005 সালের 1 জুলাই থেকে যেহেতু দলিলে দাতা এবং গ্রহীতার ছবি লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, বর্তমান সময়ের যে দলিলগুলো, মূল দলিল চেনার জন্য আমাদের দেখতে হবে যে অরিজিনাল ছবিগুলো এই দলিলে আছে কিনা, এবং ছবির উপরে স্বাক্ষরেরও কিন্তু বিধান রয়েছে। এজন্য আমরা বর্তমান সময়ের দলিলগুলোতে আমরা ছবি দেখেও কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে মূল দলিল, ঠিক আছে। তাহলে পরে, এবং আগের যে বৈশিষ্ট্যগুলো বললাম, অর্থাৎ ফার্স্ট পেজের উপরে ডান দিকে দলিল নম্বর এবং অপোজিট পেজে হচ্ছে আমাদের এই যে থাম ইমপ্রেশন থাকবে, এগুলো কিন্তু এখনকার দলিলগুলোতেও থাকবে। তাহলে এটা হচ্ছে একটা মূল দলিল চেনার আমার উপায়। এবং মূল দলিল চেনার আর একটা উপায় হচ্ছে দলিলের একেবারে লাস্ট পেজ, দলিলের একেবারে লাস্ট পেজের অপোজিট মানে বিপরীত পৃষ্ঠায় এখানে একটা সিল মেরে সেখানে কিন্তু বহি নম্বর, তারপরে পৃষ্ঠা নম্বর, দলিল নম্বর, এগুলো কিন্তু উল্লেখ থাকবে, ঠিক আছে। এখন কথা হলো, এইটুক দেখেই খালি বসে থাকলে হবে না, আমাদের এই দলিলটা সংশ্লিষ্ট যে রেজিস্ট্রি অফিস বা সংশ্লিষ্ট রেকর্ড রুম যেখানে রয়েছে সেখান থেকে আমাদের সার্চিং করে আমাদের নিশ্চিত হতে হবে এই দলিলগুলো আসলেই সঠিক দলিল কিনা, বা এখানে কোনো জাল জোচ্চুরি করা হয়েছে কিনা। তাহলে আমরা তো মূল দলিলের ব্যাপারটি ক্লিয়ার হলাম। তাহলে নকল দলিলের ক্ষেত্রে কি থাকবে, উপরের পেজে অবিকল নকল এই কথাটি কিন্তু উল্লেখ থাকবে, এবং আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এই বৈশিষ্ট্যগুলো এই দলিলে থাকবে না, ঠিক আছে।
এখন বায়া দলিল বলতে আসলে কি বোঝায়? বায়া দলিলটি হচ্ছে সেই দলিল যে আমার মিস্টার ক, আমি বলেছিলাম যে আমার একজন গ্রাহক মিস্টার ক যার কাছ থেকে জমিটি পেয়েছে, সে কোথা থেকে জমিটি পেয়েছে। সাপোজ আমি বললাম মিস্টার ক জমিটি পেয়েছে হচ্ছে কাসেম নামের একজনের কাছ থেকে, তাহলে কাসেম জমিটি যার কাছ থেকে পেয়েছে, এই যে কাসেমের যে দলিল, কাসেম যে দলিলে মালিক, সেই দলিলটি হচ্ছে বায়ার দলিল। একইভাবে কাসিমের আগের জন যেখান থেকে পেয়েছে সেটাও বায়া দলিল। এইরকম করতে করতে আমরা যখন রেকর্ডে পৌঁছে যাব, সাপোজ আমি আরএস থেকে যদি মেলাতে যাই, তাহলে আরএস রেকর্ডে যে মালিক সেখান থেকে আমার এই যে বর্তমান মালিক পর্যন্ত আসতে যতগুলো হাত বদল হয়েছে, প্রত্যেকটা হাত বদলের এই দলিলগুলোকে আমরা তখন বলবো বায়া দলিল। তাহলে আশা করা যায় আমরা বায়া দলিল এবং মূল দলিল এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন মূল দলিল তো আমরা গ্রহণ করলাম, সংশ্লিষ্ট বায়া দলিলগুলো আমরা গ্রহণ করলাম। এরপরে আমাদের যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামজারি, ডিসিআর এবং খাজনা রসিদ। এখন নামজারি, ডিসিআর এবং খাজনা রসিদ। নামজারি হচ্ছে যে যিনি মালিক দলিলে তার নামেই নামজারি এবং তার নামে একটা ডিসিআর, এবং সেই যে ডিসিআর এবং নামজারির বলে তার সংশ্লিষ্ট যে তহসিল অফিস, সেখানে তার নামে একটা হোল্ডিং ওপেন হবে, একটা হোল্ডিং নাম্বার ওপেন হবে, এবং সেই হোল্ডিং এর এগেইনস্টে সেই জমিটুকুর খাজনা পরিশোধ করবে। এই নামজারি, ডিসিআর, খাজনা রসিদ দিয়ে আমরা পরবর্তীতে আলাদা ভিডিও বানাবো। এগুলো চিনবো কিভাবে, আগের নামজারি বা ডিসিআর কেমন ছিল, বর্তমানে নামজারি ডিসিআর গুলো কেমন, প্রসেসটা কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। খুব মজার ভিডিও এগুলো। শুধু যে ব্যাংক রিলেটেড লোকের প্রয়োজন তা না, জমি জমার মালিক যেহেতু আমরা সবাই, সুতরাং সবার জন্যই কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি। আজকে আমরা শুধুমাত্র যেহেতু বলেছি সারাংশ বা সারমর্ম বলবো, আমরা অল্প কিছু কথা আমরা এইগুলো সম্পর্কে বলবো। এখন তাহলে আমরা যে এই জমিটি বন্ধক হিসেবে গ্রহণ করছি তার কয়েকটি বিষয় আমাদের জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথাটি হচ্ছে দখল, দ্বিতীয় কথাটি হচ্ছে অবস্থান, এবং 3 নম্বর কথাটি হচ্ছে মূল্য নিরূপণ। দখল অর্থাৎ আমি দেখলাম যে একটা জমির কাগজপত্র সবকিছু ওকে, কাগজপত্র বলে মালিক হচ্ছে মিস্টার ক, ঠিক আছে। এখন জমিতে আমরা যখন সরজমিনে গেলাম তখন দেখলাম যে যেই জমিটির কথা বলা হচ্ছে সেই জমিটির দখল মিস্টার ক এর নামে নেই। তার মানে তার কাগজে কলমে মালিকানা থাকলেও তার সরজমিনের দখল কিন্তু তার নামে নেই। তার মানে আমরা এই জায়গাতে একটি সমস্যা খুঁজে পেলাম। আরেকটি হচ্ছে অবস্থান। এমন একটি জায়গায় আমরা জমিটা পেলাম যে দেখা যাচ্ছে যে পুকুরের মধ্যে বা নদীর মধ্যে, হ্যাঁ, অথবা এমন একটা জায়গায় যেই জায়গাটা মানে বিক্রি করতে চাইলে কেউ বিক্রয় হবে না বা কেউ কিনতে চাইবে না, অর্থাৎ কেউ খরিদ্দার পাওয়া যাবে না। তার মানে কি অবস্থানেও সমস্যা। মূল্য নিরূপণ, এখন দেখা গেল এই জায়গাতে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কাস্টমার একটা কথা বললো বা ভ্যালুয়েশন কোম্পানি একটা মূল্য নিরূপণ করে দিল, আমরা সেটাকে গ্রহণ করলাম। এটা করলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। আমাদের ওই জায়গাতে সরজমিনে গিয়ে আমাদের ওই জায়গাতে নিজস্ব কিছু মেকানিজম ওখানে কাজে লাগাতে হবে। ওখানে দেখতে হবে বিভিন্ন ভাবে যে এই জায়গাটা যদি আসলেই বিক্রি হয় তাহলে বর্তমানে তার মূল্য কেমন হবে, এই মূল্যটা নিরূপণ করা খুবই জরুরি। অর্থাৎ আমি যদি এখানে ওভার ভ্যালুয়েশন করে থাকি তাহলে কিন্তু ব্যাংক খুব সমস্যায় পড়ে যাবে। তাহলে এই জমিটার দখল, অবস্থান এবং মূল্য নিরূপণ, এই কয়টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন মালিকানা দলিলের ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন দলিল নিয়ে যখন কথা বলবো, আমরা একটি কথা এখানে একটি দলিলের কথা একটু না বললে নয়, যেটাকে আমরা আমমোক্তার নামা দলিল বলে থাকি। এই ঘটনাটা কখন ঘটে? যখন দেখা যায় যে অনেক বড় একটা জমি, সেই জমির মালিক হচ্ছে একজন, সেই জমির মালিক হয়তো বাইরে কোথাও থাকে কিন্তু তিনি জমিটা বিক্রি করতে চান। তখন তিনি কি করেন? তখন তিনি যে কাজটা করেন যে এই জমিটা বিক্রয় করার জন্য একজনকে আমমোক্তার নিয়োগ করেন, তাকে একটা আমমোক্তার নামা দলিল করে দেন। সেই আমমোক্তার নামা দলিলে কিন্তু শর্ত উল্লেখ করে দেয় যে এই আমমোক্তার নামা দলিলটা কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, অথবা এই আমমোক্তার দলিল বলে তিনি কি কি কাজ সম্পাদন করতে পারবেন সেগুলো উল্লেখ করে দিয়ে তিনি একজন আমমোক্তার নিয়োগ করেন। সেই আমমোক্তার নামা দলিল বলে তিনি জমি কি করতে থাকেন? বিক্রি করতে থাকেন, ঠিক আছে। এখন মিস্টার ক সেই আমমোক্তারের কাছ থেকে জমিটি কিনলো, ঠিক আছে। এখন কোনো সমস্যা নেই, আমমোক্তার যেহেতু মূল মালিক নিয়োগ করেছে, আমমোক্তারের কাছ থেকে জমিটি সে কিনতেই পারে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। বিষয়টা কি? বিষয়টা হলো আমমোক্তার যেই তারিখে মিস্টার কয়ের কাছে জমিটি বিক্রি করেছে সেই তারিখে
মূল মালিক বেঁচে ছিল কিনা, অর্থাৎ আম মোক্তারকে যিনি নিয়োগ করেছেন, যিনি জমির অরিজিনাল মালিক ছিলেন, তিনি ওই তারিখে বেঁচে ছিলেন কি না। যদি বেঁচে না থাকেন তাহলে কি সমস্যা হবে? সমস্যাটা হলো আম মোক্তার যিনি নিয়োগ করেছেন তিনি মারা যাওয়ার সাথে সাথেই আম মোক্তার নামা দলিলের কার্যকারিতা শেষ হয়ে যায় এবং তার অরিজিনাল ওয়ারিশ যারা তারা হচ্ছে ওই জমিতে মালিক হয়ে যায়। এই জন্য আম মোক্তার নামা দলিল বলে যদি কোনো জমি বিক্রি হয়ে থাকে তাহলে যেই ডেটে দলিলটি সম্পাদন হচ্ছে ওই ডেটে মূল মালিক বা মূল আম মোক্তার দাতা যিনি তিনি বেঁচে ছিলেন কিনা এটা খেয়াল করতে হবে। তবে দলিল দেওয়ার পরে যদি মারা যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ তিনি বেঁচে থাকা অবস্থায় যে দলিলগুলো সম্পাদন হয়ে থাকবে সেগুলো সবই হচ্ছে কার্যকর। ওকে, এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা পরবর্তীতে হবে, সুতরাং এগুলো নিয়ে বেশি কথা আর বলছি না। ওকে, এরপরে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলে আজকের আলোচনা আমরা শেষ করব। একটি হচ্ছে অর্পিত বা ভেস্টেড সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি এবং সরকারি মালিকানাধীন বা স্টেট ওন সম্পত্তি। আমরা একটি একটি করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমটি কথা বলি সরকারি মালিকানাধীন বা স্টেট ওন সম্পত্তি। স্টেট ওন সম্পত্তি কোনগুলোকে বলা হয়? সরকার যে জমিগুলো সাধারণত অধিগ্রহণ করে থাকে বা যেগুলো সরকারি জমি, এই সরকারি জমিগুলো খতিয়ানে সাধারণত খতিয়ান নাম্বার 1 ভুক্ত জমি হয়, অর্থাৎ এটা সিএস বলি, এসএ বলি বা আরএস বলি। এই খতিয়ানে 1 নাম্বার খতিয়ান আমরা দেখেই বুঝতে পারবো। যদি আমরা 1 নাম্বার খতিয়ান আমাদের কাছে কেউ নিয়ে আসে লোন গ্রহণ করার জন্য, আমরা 1 নাম্বার খতিয়ান পেলেই আমরা বুঝবো এগুলো আসলে সরকারি সম্পত্তি। ওকে, তাহলে সরকারি সম্পত্তি আমরা বুঝলাম যে খতিয়ান 1 ভুক্ত যে সম্পত্তিগুলো সেগুলো হচ্ছে আমাদের সরকারি সম্পত্তি। এরপরে আমরা আসি হচ্ছে অর্পিত সম্পত্তি। আমরা জানি যে 1965 সালে, অর্থাৎ আমাদের যখন দেশ ভাগ হয়নি, অর্থাৎ যখন আমরা পাকিস্তান এবং ভারত ছিল, তখন আমরা তো পাকিস্তানেরই একটা অংশ ছিলাম, তাই না? 1947 থেকে একবার 1971 পর্যন্ত আমরা কিন্তু পাকিস্তানেরই অংশ ছিলাম। তো 1965 সালে পাকিস্তানের সাথে ভারতের কিন্তু যুদ্ধ হয়, ঠিক আছে? ওই সময়ে পাকিস্তান থেকে বিশেষ করে হিন্দুরা, কিছু হিন্দু কিন্তু পাকিস্তান থেকে ভারতে চলে যায়, ঠিক আছে? সেই সময়ে তাদের যে ফেলে যাওয়া সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো তৎকালীন সরকার শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি হিসেবে নামকরণ করে, ঠিক আছে? এই শত্রু সম্পত্তিগুলো পরবর্তীতে যখন 1971-এ যখন আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন আগে ছিল, যখন তাদের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করলাম, যখন স্বাধীন বাংলাদেশ গঠিত হলো, তখন কিন্তু ভারতের সাথে আবার আমাদের একটা সুসম্পর্ক ফিরে আসলো। তখন সরকার কি করলো যে শত্রু সম্পত্তি নামটা পরিবর্তন করে সেটাকে নামকরণ করলো হচ্ছে অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তিগুলো আমরা যখন 72-এর যে রেকর্ড আরএস যে খতিয়ানটা, এই খতিয়ানে আমরা তখন কি দেখি, খতিয়ানে কি করা হলো যে যার নামে জমিটা ছিল তার নাম করা হলো এবং হালসাং দেওয়া হলো ভারত, এবং মন্তব্য কলামে করা হলো এটা কি ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি। ওকে, তো অর্পিত সম্পত্তি নিয়ে পরবর্তীতে আরো কথাবার্তা হবে। এখন পরিত্যক্ত সম্পত্তি বা অ্যাবান্ডন সম্পত্তি কোনগুলো? 1971 সালের 26শে মার্চ থেকে যে সকল নাগরিক বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এ দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের যে ফেলে যাওয়া সম্পত্তি, এই সম্পত্তিটাকে বলা হয় কিন্তু পরিত্যক্ত সম্পত্তি। এখন এই পরিত্যক্ত সম্পত্তি আরএস খতিয়ানে বা যে হাল জরিপ, এই খতিয়ানে কিন্তু মন্তব্যের কলামে পরিত্যক্ত কথাটা লেখা থাকে এবং মালিকের ঘরে কিন্তু সরকারের পক্ষে ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা লেখা থাকে। এখন এই যে অর্পিত, পরিত্যক্ত এবং সরকারি মালিকানাধীন সম্পত্তি, এগুলো খেয়াল রাখতে হবে। পরিত্যক্ত এবং সরকারি মালিকানাধীন সম্পত্তি, অর্পিত সম্পত্তি, এই বিষয়গুলো খেয়াল না রাখলে আমরা কিন্তু ভুল জমি আমরা ভুল জমি মর্টগেজ নিব এবং ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তোকে আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা পরবর্তী ভিডিও যখন আমরা বানাবো তখন নিশ্চয়ই এগুলো আলাদা আলাদা করে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, ছোট ছোট করে প্রত্যেকটি পার্টে আমরা ভাগ করে এগুলো নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।